হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশায়ন। আমি ঋত্বিক দে, সাইকোলজির একজন টিচার। এই ভিডিওতে আমরা ক্লাস 11-এর সাইকোলজি বিষয়ের ফার্স্ট চ্যাপ্টারকে নিয়ে আলোচনা করব। এখানে আমরা মনোবিজ্ঞানের প্রকৃতি এবং সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আজকে আমরা মনোবিজ্ঞান সাবজেক্টটি কী, কোথা থেকে এর উৎপত্তি হয়েছে, কেন এটি একটি বিজ্ঞান বিষয়ক সাবজেক্ট, এই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও জানব বিভিন্ন মনোবিদদের মতবাদ। মনোবিজ্ঞান এর ইংলিশ প্রতিশব্দ হলো সাইকোলজি। সাইকোলজি এই টার্মটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। প্রথমটি হচ্ছে সাইকি, যার অর্থ হচ্ছে গিয়ে আত্মা, এবং দ্বিতীয়টি হচ্ছে লোগোস, যার অর্থ হচ্ছে গিয়ে বিজ্ঞান। অর্থাৎ দুটিকে যদি কম্পাইল করি তাহলে হবে আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান। প্রথম দিকে গ্রিক দার্শনিকদের কাছে আত্মা বা মন এর কনসেপ্ট ক্লিয়ার ছিল না। তারা এই দুটিকে একই ধারণা হিসেবে ব্যবহার করতেন তাদের মতবাদে। তাই জন্য মনোবিজ্ঞান এটি প্রথম দিকে গ্রিক দর্শনের সময় আলাদা সাবজেক্ট হিসেবে পরিচিতি লাভ করেন। ফিলোসফি বা দর্শন এবং শারীরতত্ত্ববিদ বা ফিজিওলজিস্টদের কাছ থেকে আমরা এটি জানতে পেরে থাকি। 18শো শতকের শেষ দিকে 1879-এ যখন উইলহেম উন্ড জার্মানির লিপজিগ শহরে প্রথম সাইকোলজির ল্যাবরেটরি গঠন করলেন এবং সেখানে কনসাস মাইন্ডের বিভিন্ন উপাদানকে তিনি পরীক্ষা করলেন, তখন থেকে সাইকোলজি বিজ্ঞান বিষয়ক একটা সাবজেক্ট হিসেবে পরিচিতি লাভ করে। তাই জন্য উইলহেম উন্ডকে এক্সপেরিমেন্টাল সাইকোলজির ফাদার বলা হয়, অর্থাৎ পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের জনক। তিনি মনোবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছিলেন চেতনার বিজ্ঞান হিসেবে। তাহলে গ্রিক দর্শনের সময় থেকে মনোবিজ্ঞানের সংজ্ঞা এখানে অনেকটাই পাল্টে গেল, যেখানে কিনা প্রথমে গ্রিক দার্শনিকরা মনোবিজ্ঞানকে আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান বলতো, সেখানে পরবর্তীকালে 1879-এর পর থেকে এটি চেতনার বিজ্ঞান হিসেবে পরিচিতি লাভ করে। 1913 খ্রিস্টাব্দে ওয়াটসন এই মনোবিজ্ঞানের সংজ্ঞাকে আবার আমূল বদলে দিলেন। তিনি মনোবিজ্ঞানকে সংজ্ঞায়িত করলেন আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান হিসাবে, অর্থাৎ মানুষের আচরণকে কি করে আমরা ব্যাখ্যা করব, তার আচরণের পেছনে কি কার্য রয়েছে, সেই কার্যপ্রণালীকে ব্যাখ্যা করব, সেই সম্বন্ধে তিনি জানিয়েছিলেন। এরপর নানাভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সাইকোলজি সাবজেক্টকে। কিন্তু যদি আমরা এক কথায় সাইকোলজি সম্বন্ধে জানতে চাই তাহলে এখনও বলতে পারি যে জীবের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান বা মানব জীবনের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞানকে আমরা সাইকোলজি বলতে পারি। সাইকোলজিকে যে বিজ্ঞান হিসেবে বলা হচ্ছে তার কারণ কি এবার আমরা জানব। এই কারণটি জানবার আগে আমাদেরকে জানতে হবে বিজ্ঞান কী জিনিস। বিজ্ঞান হলো একটি জ্ঞান, যেখানে কিনা সুসংবদ্ধভাবে এবং সুসংগঠিতভাবে গবেষণালব্ধ ফলকে ব্যাখ্যা করা হয় এবং জ্ঞান প্রাপ্ত করা হয়। কোনো বিষয়কে যখন আমরা বিজ্ঞান বিষয় বলবো তার চারটি দৃষ্টিভঙ্গি থাকে বা চারটি কারণ থাকে। কারণগুলি কি কি? এক হচ্ছে তার বিষয়বস্তু, দ্বিতীয় হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে তার পরিমাপ পদ্ধতি, তৃতীয় হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, চতুর্থ হচ্ছে তার প্রয়োগশীলতা। এই চারটে কারণের ভিত্তিতে কোনো সাবজেক্টকে আমরা বলতে পারি সেটি বিজ্ঞান বিষয়ক সাবজেক্ট কি। সাইকোলজি কিন্তু একটি বিজ্ঞান বিষয়ক সাবজেক্ট, কারণ সাইকোলজি এই চারটি বিষয়কেই
মাথায় রেখে চলে, অর্থাৎ বিষয়বস্তু। সাইকোলজির বিষয়বস্তু হচ্ছে মানব আচরণ। মানব আচরণের কারণ, তার প্রক্রিয়া নিয়ে আলোচনা করে থাকে সাইকোলজি। দ্বিতীয় হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষা নিরীক্ষা। মানব আচরণকে হাইপোথেটিক্যাল বা অনুমান ভিত্তিকভাবে না ব্যাখ্যা করে রীতিমতো গবেষণালব্ধ ফলের মাধ্যমে, পরীক্ষালব্ধ ফলের মাধ্যমে এটিকে ব্যাখ্যা করা যায়। তাই জন্য একে আমরা বিজ্ঞান বিষয়ক সাবজেক্ট বলতে পারি। এছাড়াও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যেখানে কিনা নতুন কিছু সৃষ্টি করবার একটা দৃষ্টিভঙ্গি থাকে, জানবার একটা আগ্রহ থাকে। মনোবিজ্ঞানের পরিধি অনেক বিস্তৃত, কোনো একটা ছোট সংকীর্ণ বিষয়ে এটি আবদ্ধ থাকে না, এটি ওয়াইড স্পেকট্রামে বিস্তৃত থাকে। তাই এর একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আছে। নতুন নতুনভাবে আমরা মনোবিজ্ঞানকে আবিষ্কার করে থাকি, এই বিভিন্ন জিনিসগুলোকে আমরা জানবার চেষ্টা করে থাকি। এরপর আসছে গিয়ে অ্যাপ্লিকেশন বা প্রয়োগশীলতা। মনোবিজ্ঞানের বিভিন্ন রীতিনীতি, বিভিন্ন সূত্র, বিভিন্ন তত্ত্বকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে থাকতে পারি, যার মাধ্যমে কিনা আমরা নিজেদের বিহেভিয়ার বা অন্যের বিহেভিয়ার, অন্যের আচরণকে জানবার চেষ্টা, বোঝবার চেষ্টা করতে থাকি এবং তার মাধ্যমে আমরা আচরণের পরিবর্তন বা সেই আচরণকে আরও কী করে উন্নত করা যায় সেটি সম্বন্ধে জেনে থাকি বা সেই সম্বন্ধে কাজ করে থাকি। তাই জন্য একে আমরা বিজ্ঞান বিষয়ক সাবজেক্ট বলা হয়। যেহেতু এখানে মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করা হয় এবং মানুষের আচার আচরণ অর্থাৎ বিহেভিয়ার একটি পরিবেশভাবে নিয়ন্ত্রিত হয়, অন্যটি আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে, অন্তঃক্ষরা গ্রন্থের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাই জন্য একে আমরা জৈব মানসিক বা জৈব সামাজিক একটি বিজ্ঞান হিসেবে পরিচয় লাভ করতে পারি বা পরিচয় দিতে পারি। এবার আসছি বিভিন্ন মনোবিদদের মতবাদ সম্পর্কে। সাইকোলজি বিজ্ঞান বিষয়ক একটি সাবজেক্ট, সেটি নিয়ে আমরা এখন আলোচনা করলাম। এবার এই বিজ্ঞান বিষয়ক সাবজেক্টে যে মানব মনকে কিভাবে জানা যায়, তার কার্যপ্রক্রিয়া কী কী এবং বিজ্ঞানকে আরও কতভাবে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, সেই সম্বন্ধে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছে। সবথেকে পুরনো যে মতবাদটি হলো সেটি হলো অবয়ববাদ বা স্ট্রাকচারালিজম। উইলহেম উন্ড 1879-এ লিপজিগ শহরে যখন প্রথম সাইকোলজিক্যাল ল্যাবরেটরি গঠন করলেন এবং সেখানে তিনি কনসাস মাইন্ডকে নিয়ে পরীক্ষা করতে লাগলেন, তার কাছে ব্রিটিশ মনোবিদ টিচেনার এলেন এবং তার কাছে সেই কনসাস মাইন্ড কী করে পরীক্ষা করতে হয় তার পাঠ নিলেন এবং পরবর্তীকালে তিনি গঠন করলেন এই অবয়ববাদ বা স্ট্রাকচারালিজম মতবাদ, যেখানে তিনি আমাদের কনসাস মাইন্ডের বিভিন্ন যে উপাদান রয়েছে, বেসিক যে উপাদান অর্থাৎ মৌলিক যে উপাদানগুলো, সংবেদন, প্রত্যক্ষণ, আমাদের আবেগ, এগুলিকে নিয়ে তিনি পরীক্ষা করতে লাগলেন এবং আমাদের কনসাস মাইন্ডের কাঠামোকে নিয়ে তিনি পরীক্ষা করলেন। তাই জন্য এই মতবাদকে বলা হয় কাঠামোবাদ বা অবয়ববাদ বা ইংলিশে স্ট্রাকচারালিজম। এর পরবর্তীকালে ক্রিয়াবাদ বা ফাংশনালিজমের উৎপত্তি হয়, যেখানে কিনা জন ডিউই, জে.আর. অ্যাঞ্জেল, উইলিয়াম জেমস প্রমুখ মনোবিদরা কাজ করেছেন। তারা আবার কনসাস মাইন্ডের এই বেসিক যে এলিমেন্টগুলো অর্থাৎ উপাদানগুলিকে নিয়ে আলোচনা করেছেন তার কাজের মাধ্যমে, তার গঠন ভিত্তিকে না। আমরা কি করে চিন্তা ভাবনা করছি, আমরা কি করে কল্পনা করছি, আমরা কোনো জিনিস কিভাবে স্মৃতিচারণ করছি,
স্মৃতি প্রক্রিয়াকরণ কী করে হচ্ছে, কোনো জিনিস আমরা ভুলছি কী করে, এই সমস্ত ব্যাপারকে নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। অর্থাৎ কনসাস মাইন্ডের কাজ নিয়ে তারা বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। তাই জন্য তারা ক্রিয়াবাদী মনোবিদ নামে পরিচিত লাভ করেছিলেন। এই দুই মতবাদ ছাড়াও পরবর্তীকালে জনপ্রিয় হয় ওয়াটসনের বিহেভিয়ারিজম বা আচরণবাদ, যেখানে কিনা তিনি কনসাস মাইন্ডের গঠন বা কনসাস মাইন্ডের কাজ নিয়ে না ভাবনা চিন্তা করে তিনি বলেছেন কোনো মানুষকে যদি জানতে হয় তাহলে তার বাহ্যিক বিহেভিয়ার বা আভ্যন্তরীণ বিহেভিয়ারকে আমার জানতে হবে। সেই বিহেভিয়ারের মাধ্যমে বা তার আচরণের মাধ্যমেই আমরা সেই মানুষটিকে পরীক্ষা নিরীক্ষা করতে পারবো এবং তার আচার আচরণ প্রকৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করে থাকতে পারব। এর পরবর্তীকালে গেস্টাল্টবাদরা আসেন, যেখানে কিনা তিনজন মনোবিদ ছিলেন, ওয়ার্দাইমার, কোফকা এবং কোহলা। তারা আবার কনসাস মাইন্ডকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙতে নাড়াচ্ছিলেন। গেস্টাল্ট এই শব্দটির অর্থই ছিল কাঠামো বা সংগঠন, যেখানে কিনা তারা কোনো জিনিসকে সমগ্র হিসেবে প্রত্যক্ষ করত। তারা বলেছিলেন আমাদের যে কনসাস মাইন্ড যে রয়েছে সেই কনসাস মাইন্ডকে ছোট ছোট অংশে বিভক্ত করা যায় না, কারণ প্রত্যেকটা ছোট ছোট অংশের যে সমষ্টি সেটি সমগ্র অংশটির থেকে পৃথক। গেস্টাল্টবাদীরা এক জার্মান মনোবিদ ছিলেন এবং গেস্টাল্ট এই শব্দটি জার্মান একটি শব্দ ছিল। এর পরবর্তীকালে সম্পূর্ণ একটি ভিন্ন ধারা নিয়ে আমাদের সামনে মতবাদ দেন সিগমান্ড ফ্রয়েড। তিনি মনোসমীক্ষণবাদ নিয়ে পরিচিত ছিলেন, যেখানে কিনা বাকি মনোবিদরা সচেতন মন নিয়ে কাজ করেছিলেন। সিগমান্ড ফ্রয়েড সচেতন মনের থেকে আমাদের অবচেতন অর্থাৎ আনকনসাস মাইন্ডকে নিয়ে পরীক্ষা করতে বেশি পছন্দ করতেন এবং তিনি বলেছেন আমাদের যে মানসিক যে সমস্যা রয়েছে সেই মানসিক সমস্যার মূলে রয়েছে আমাদের এই আনকনসাস বা অবচেতন মনের মধ্যে লুকিয়ে থাকা কিছু অবদমিত কামনা, বাসনা, লিপ্সা ইত্যাদি। এই অবদমিত কামনা, বাসনা, লিপ্সা, এই অবচেতন মনকে জানবার জন্য তিনি ফ্রি অ্যাসোসিয়েশন বা মুক্ত অনুষঙ্গ এবং ড্রিম অ্যানালিসিস বা স্বপ্ন বিশ্লেষণে সাহায্য নিয়েছিলেন। বিভিন্ন পেশেন্টের কেস হিস্ট্রি সংগ্রহ করে তাদের ওপর এই মুক্ত অনুষঙ্গ বা স্বপ্ন বিজ্ঞান প্রয়োগ করে তিনি তার মনোসমীক্ষণবাদে তত্ত্ব সামনে এনেছিলেন আমাদের। এর পরবর্তীকালে আমরা দেখতে পাই হিউম্যানিস্টিক বা মানবিক দৃষ্টিভঙ্গি, যেখানে কিনা কার্ল রজার্স এবং আব্রাহাম ম্যাসলো তাদের মতবাদ রেখেছেন। তাদের মতে কনসাস মাইন্ড বা আনকনসাস মাইন্ড কোনোটাই ব্যক্তির জীবনে প্রভাব ফেলে না। তিনি মনে করেন যে আমাদেরকে যদি পরিবেশের একটা অংশে যদি রেখে দেওয়া হয় এবং নিজেদেরকে নিজেদের মতো করে যদি বাড়তে দিতে আমরা যদি সুযোগ দিয়ে থাকি, তাহলে আমরা নিজেদের আচরণকে নিজেরাই কন্ট্রোল করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো এবং সেইভাবে সেই পরিবেশ অনুযায়ী আমরা বিকশিত হব, আমাদের বিকাশ সম্পন্ন হবে। আজকের ভিডিওটি আমরা এই অবধি আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা এবং ভারতবর্ষে কী করে সাইকোলজির বিকাশ ঘটে সেই সম্পর্কে আলোচনা করব।